আসসালামু আলাইকুম। তোমাদেরকে রসায়ন দ্বিতীয় পত্রের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আমরা পরিমাণগত রসায়নের সৃজনশীল প্রশ্ন 5 সমাধান করব, যেটি এসেছিল দিনাজপুর বোর্ড 2019-এ। উদ্দীপকটা দিকে দেখো, 3টি পাত্র দেওয়া আছে, পাত্র 1, পাত্র এ, পাত্র বি এবং পাত্র সি। এবং সি পাত্র মানেই হচ্ছে এ এবং বি এই দুই পাত্রের সংমিশ্রণ। আর পাত্র একে কি আছে? পাত্র এতে আছে একটা দ্বিক্ষারকীয় অম্ল, অর্থাৎ একটা অম্ল আছে যেটা দ্বিক্ষারকীয়, অর্থাৎ সেখানে H+ পরিমাণ 2টি। এবং বি পাত্রে দেখো লেখা আছে MOH, মানে হচ্ছে বি পাত্রে অবশ্যই একটা ক্ষার দ্রবণ রয়েছে। তাহলে এ পাত্রে রয়েছে একটি অম্ল যেটা দ্বিক্ষারকীয়, অর্থাৎ জলীয় দ্রবণের 2টি হাইড্রোজেন দিচ্ছে, আর বি পাত্রে একটি ক্ষার রয়েছে। এখন আমার যে ক্ষার দেওয়া আছে সেই এর পারমাণবিক ভর দেওয়া আছে 39। এখন উদ্দীপক থেকে গতে প্রশ্ন হচ্ছে বি পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে আমার ppm এ নির্ণয় করতে হবে। দেখো, বি পাত্রের ঘনমাত্রা কিন্তু মোলারিটিতে দেওয়া আছে 0.04 মোলার, এবং আমাকে মোলারিটি থেকে যখন আমাকে এটাকে ট্রান্সফার করে ppm এ নিতে হবে, তখন আমার এককটা মোলারিটিতে একক থাকে মোল পার লিটার, আর যখন ppm এ নিতে হয় তখন আমার করতে হবে মিলিগ্রাম পার লিটার। অর্থাৎ মোলটাকে আমার মিলিগ্রামে কনভার্ট করতে হবে। মোলকে যখন মিলিগ্রামে কনভার্ট করতে হবে তখন আমাকে যেই ক্ষারটা দেওয়া হচ্ছে সেই ক্ষারের আণবিক ভর বের করতে হবে। আণবিক ভর দিয়ে গুণ দিয়ে পরবর্তীতে সেটাকে গ্রামে তখন গ্রাম পার লিটার হবে। গ্রাম পার লিটার থেকে পরবর্তীতে 1 গ্রাম সমান 1000 মিলিগ্রাম, এই সূত্রে আমাদের 1000 মিলিগ্রামে কনভার্ট করে নিতে হবে। এরপর গতে হচ্ছে পাত্র এ এবং পাত্র বি এর দ্রবণ যখন সি পাত্রে মিশ্রিত করা হবে, এবং সি পাত্রে কিন্তু আলাদা অন্য কোনো দ্রবণ নেই, সি পাত্রে আমি এ এবং বি পাত্রের দ্রবণটাকে মিশ্রিত করব, তখন কোন বর্ণের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন হবে। অর্থাৎ ঠিক আগের যেই আমরা সৃজনশীল প্রশ্নের সমাধান করেছিলাম অনেকটা তার মতোই, যে আসলে গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাতে হবে আমাকে যে এখানে আসলে দ্রবণ শেষে, বিক্রিয়ার শেষে কোন দ্রবণটা অ্যাসিডীয় দ্রবণ নাকি ক্ষারীয় দ্রবণ কোনটা অবশিষ্ট থাকে, সেই অনুযায়ী আমার লিটমাস পেপারের পরিবর্তনটা হবে। তাহলে চলো আলোচনায় চলে যাওয়া যাক। এখন আমরা গয়ের প্রশ্নের উত্তরটা যদি দেখি, গয়ের প্রশ্ন ছিল বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে পরিণত করতে হবে। তবে ppm এককে তোমাদের আগেও একটা আমি অঙ্ক করিয়েছিলাম, এটার মেথডটাই হচ্ছে ppm মোলারিটি যখন দেয়া থাকবে, মোলারিটি মানেই হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার যখন দেয়া থাকবে, মোল পার লিটার থেকে আমার উদ্দেশ্য থাকবে সেটাকে পরবর্তীতে গ্রাম পার লিটারে কনভার্ট করার। এখন তোমাকে হয় যেই ক্ষার দেয়া থাকবে সেই ক্ষারের নামটা সুস্পষ্টভাবে প্রশ্নে বলা থাকবে, আর যদি না বলা থাকে সেক্ষেত্রে সেই ক্ষারের যেই ধাতব অংশটা থাকছে সেই ধাতব অংশটার অবশ্যই সেই ধাতুর একটা পারমাণবিক ভর আমার দেয়া থাকবে। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে MOH দেওয়া আছে, অর্থাৎ এর আমার ক্ষারের নামটা সুস্পষ্টভাবে এখানে দেয়া নেই, কিন্তু এখানে প্রশ্নে কিন্তু এর আণবিক ভর 39 দেওয়া আছে, এবং অক্সিজেন আমরা যেহেতু জানি যেহেতু এটা ক্ষার, তাহলে এর সাথে হাইড্রোক্সিল গ্রুপ থাকবে। হাইড্রোক্সিল গ্রুপ মানে অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1 আমাকে যোগ করতে হবে। তাহলে আমি শেষ পর্যন্ত পাচ্ছি 56 গ্রাম পার মোল আণবিক ভরের একটা ক্ষার এখানে উপস্থিত রয়েছে। তাহলে মোল পার লিটার থেকে পরবর্তীতে 56 যদি আমি গুণ দিয়ে দিই, সেটা কনভার্ট হয়ে যাচ্ছে গ্রাম পার লিটারে। খেয়াল করো, অবশ্যই আমাকে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটার নিতে হবে প্রথমে। গ্রাম পার লিটারের পরে এরপরে কাজটা সোজা, অর্থাৎ 1 গ্রাম মানেই হচ্ছে 1000 মিলিগ্রাম, তাহলে আমাকে মিলিগ্রাম পার লিটারে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে সেটাকে গ্রাম পার লিটারকে আবার 1000 দিয়ে গুণ করে মিলিগ্রাম পার লিটার, এবং মিলিগ্রাম পার লিটারকেই আমি সরাসরি ppm লিখতে পারি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার 0.04 মোলার যেই ক্ষারটা ছিল, অর্থাৎ বি পাত্রে যে দ্রবণটা ছিল MOH, তার ঘনমাত্রা দাঁড়াচ্ছে 2240 ppm। এর পরের প্রশ্নটা থাকে গতে পাত্র 1 এবং পাত্র বি এর দ্রবণ যখন আমি সি পাত্রে মিশ্রিত করব, তখন মিশ্রণটি কোন বর্ণের লিটমাস পেপার, অর্থাৎ মিশ্রণের প্রকৃতি কি হবে সেটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তাহলে খেয়াল করো, এ পাত্রে যে দ্রবণটা ছিল উদ্দীপকে, সেখানে আমাদের এ পাত্রের দ্রবণে ছিল দ্বিক্ষারকীয় একটি অম্ল ছিল, যেটার 0.1 মোলার এবং 150 ml।
150 ml 0.1 মোলার এবং বলা ছিল দ্বিক্ষারকীয় অর্থাৎ জলীয় দ্রবণে সেখানে 2টা H+ আমি পাবো অর্থাৎ 2H+। এখন আমি এটাকে 1 মোলার করব এবং H+ এর এই পরিমাণটাকেও আমি একটা H+ এ কনভার্ট করে নিয়ে ফেলবো। তাহলে সেক্ষেত্রে আমাকে 0.1কে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমার হাইড্রোজেন প্লাসের পরিমাণটা একটা হয়ে যাবে অর্থাৎ 150 ml। আমি এটা সমান চিহ্ন সর্বসমভাবে লিখতে পারি যে 150 ml 0.1 মোলার 2টা H+ মানি হচ্ছে 150 ml 0.2 মোলার H+। এই দুইটা লাইন পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ, শুধুমাত্র আমি H+টাকে কনভার্ট করলাম মোলারিটি। পরবর্তীতে 150 ml কে যেহেতু এখন আমার উদ্দেশ্য হলো 1 মোলারে নিয়ে আসা, তাহলে 150 ml পয়েন্ট এবং মোলারিটিকে যখন আমি গুণ দিয়ে দিচ্ছি এবং 0.2 ml, সেক্ষেত্রে আমি 1 মোলার H+ চলে আসছে, আমার চলে আসতেছে 30 ml 1 মোলার H+। অপরদিকে আমার বি যেই পাত্রটা ছিল সেখানে আমার 600 ml 0.04 মোলার MOH ছিল, যেটাকে কনভার্ট করলে অর্থাৎ 600 × 0.04 মোলার ml যদি আমরা নিয়ে নিই সেক্ষেত্রে আমি পাচ্ছি 24 ml আর 1 মোলার হাইড্রোক্সিল আয়ন। আমরা জানি যে প্রশমন বিক্রিয়াতে H+ এবং হাইড্রোক্সিল আয়নের যে বিক্রিয়াটা হয় সেখানে মোলের অনুপাতটা যদি আমি হিসাব করি 1 মোল H+ এর সাথে সবসময় 1 মোল OH এর বিক্রিয়া ঘটে এবং পানি উৎপন্ন হবে, এবং সেই সাথে আরও কিছু আয়ন থাকে। তবে মূল বিক্রিয়াটা যেহেতু আমাকে অন্য কোনো আয়ন এখানে ইন্ডিকেট করে বলে দেওয়া হয়নি, তাহলে আমি শুধুমাত্র H+ এবং OH- এখানে হাইলাইট করবো। এবং এই দুইটার ক্ষেত্রে কি হয়, 1 মোল H+ এর সাথে 1 মোল OH- বিক্রিয়া করে। দেখো বিক্রিয়ার ক্ষেত্রে অক্সিজেন এখানে একটা, এখানেও একটা, হাইড্রোজেন 2টা এবং এখানেও হাইড্রোজেন 2টা আছে, উভয় পক্ষের বিক্রিয়া সমান হারে যায়। তাহলে আমি বলতে পারি যে 1 মোল H+ সমানই হচ্ছে আমার 1 মোল OH-। তাহলে 1 মোল H+ মানে আসলে কি? 1 মোল H+ মানে হচ্ছে আমাদের যেই হাইড্রোক্সিল আয়নের যে পরিমাণটা ছিল সেটার পরিমাণটা দেখো 30 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন, আর আমাদের অ্যাসিডের পরিমাণ হচ্ছে 30 ml 1 মোলার H+, অর্থাৎ হাইড্রোক্সিল আয়নের পরিমাণ হচ্ছে 24 ml আর এটার পরিমাণটা হচ্ছে আমার 30 ml, অর্থাৎ তাহলে 24 ml এর সাথে 24 ml আসলে প্রথমে বিক্রিয়া করে নিবে। অর্থাৎ যেহেতু আমার হাইড্রোক্সিল আয়নের পরিমাণটা 24 এবং HCl এর পরিমাণটা একটু বেশি আছে, তাহলে আমি প্রথমেই 24 ml 1 মোলার OH এর সাথে যেহেতু 24 ml 1 মোলার H+ সরাসরি বিক্রিয়া করে ফেলবে। বিক্রিয়া করার পরে আমার যেহেতু H+ এর পরিমাণটা বেশি, তাহলে আর 6 ml H+ দ্রবণ অবশিষ্ট থাকবে, অর্থাৎ দ্রবণটা তখন অম্লীয় হবে এবং সেটা নীল লিটমাসকে লাল করবে। এর কারণটা কি? কারণ আমরা দেখলাম যে যেহেতু আমরা যেই ক্ষারের পরিমাণটা পাচ্ছি সেটা হচ্ছে 24 ml আর যেই অম্লের পরিমাণটা পাচ্ছি সেটা হচ্ছে 30 ml। 24 ml এর সাথে যেহেতু 1 মোল করে বিক্রিয়া করে, তাহলে 24 ml ক্ষার যেটা কম সেটা অবশ্যই 30 ml এর মধ্যে 24 ml এর সাথে বিক্রিয়া করে ফেলবে এবং বাকি থাকবে আমাদের আর 6 ml। যেহেতু দ্রবণে 6 ml অবশিষ্ট থাকছে, এই 6 ml আয়নটাই আসলে দ্রবণে অবশিষ্ট থাকার কারণে সেই অবশিষ্ট দ্রবণটা যেহেতু H+ ছিল, তাহলে আমাদের দ্রবণে সেটা নীল লিটমাসকে লাল লিটমাসে পরিণত করবে। যেহেতু দ্রবণে H+ আয়ন অবশিষ্ট রয়েছে, তাই দ্রবণটি অম্লীয় হবে, অর্থাৎ দ্রবণটি নীল লিটমাসকে লাল করবে। এই লিখে আমাদেরকে উত্তরটা লিখতে হবে। এরপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2019-এ যে আরেকটা প্রশ্ন এসেছিল, এই প্রশ্নটা এবং আমরা মাত্র যে প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2019-এর প্রশ্নটা সলভ করলাম, দুটা অনেকটা কাছাকাছি। যেমন এখানেও কে পাত্র, এল পাত্র এবং এম পাত্র দেওয়া হয়েছে এবং এল পাত্রটা হচ্ছে আমাদের এক ক্ষারকীয় একটি ক্ষার এবং কে পাত্র হচ্ছে দ্বিক্ষারকীয় একটি অম্ল এবং এম পাত্র হচ্ছে নাইট্রিক অ্যাসিড 0.2 মোলার 50 ml। এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে পরিমাণ করতে বলা হয়েছে। এম পাত্রে আমার রয়েছে কি, নাইট্রিক অ্যাসিড রয়েছে এবং এর ঘনমাত্রা দেওয়া হচ্ছে 0.2 মোলার। 0.2 মোলার, তাহলে আমাকে কি করতে হবে, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর বের করতে হবে এবং 0.2 মোলারকে আমাকে ppm পার লিমিট ppm এ কনভার্ট করার জন্য আমাকে মোল পার লিটার থেকে সেটাকে মিলিগ্রাম পার লিটার নিয়ে যায়। আশা করি অঙ্কটা তোমরা সবাই পারবে। আর এম পাত্রের সাথে এম পাত্রের দ্রবণ দ্বারা কে এবং এল পাত্রের দ্রবণের মিশ্র দ্রবণের প্রশমন বিক্রিয়া সম্ভব কিনা সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে বিক্রিয়াটি সম্ভব কিনা সেটা দেখতে হবে। আশা করি সবাই উদ্দীপকের প্রশ্নটি সবাই খাতায় তুলে নিয়েছো। যেখানে আমাদের চট্টগ্রাম বোর্ড 2019-এর প্রশ্নটা ছিল
দ্বিক্ষারকীয় অম্ল কে পাত্রে, এবং এল পাত্রে হচ্ছে একক্ষারকীয় অম্ল, এবং এম পাত্রে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড 0.2 মোলার 50 ml। বলা হয়েছিল এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে পরিণত করতে, এবং এম পাত্রের দ্রবণ দ্বারা কে এবং এল পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব হয় কিনা সেটা বিশ্লেষণ করতে। জ্ঞানের প্রশ্ন ছিল অসামঞ্জস্য বিক্রিয়া কাকে বলে এবং মোলার দ্রবণ তাপমাত্রার উপর নির্ভরশীল কেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমরা অবশ্যই পড়বে এই প্রশ্নটা। এই প্রশ্নের উত্তরটা এবং আরেকটা কিছুক্ষণ আগে আমরা যে সৃজনশীলটা বসেছিলাম সেখানের একটা ছিল অনুধাবনের প্রশ্ন, যে জিপসাম সিমেন্ট বাঁধাতে কিভাবে ভূমিকা রাখে, সেটার প্রশ্নের উত্তরটাও তোমাদেরকে আমি কমেন্টে ছবি উত্তরটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা উত্তরটা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে। এবার আসলে যদি আমরা মূল অঙ্কে চলে যাই, যে এম পাত্রের দ্রবণের ঘনমাত্রা ppm এককে পরিণত করতে হবে, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডকে ppm এককে পরিণত করতে হবে। তাহলে প্রথমেই আমাদেরকে নাইট্রিক অ্যাসিডের আণবিক ভরটা বের করে নিতে হবে। আমরা জানি নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 63 গ্রাম পার মোল, অর্থাৎ নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের জন্য 1, নাইট্রোজেনের জন্য 14 এবং অক্সিজেন 16টা, 16 × 3 গ্রাম পার মোল, 63 গ্রাম পার মোল। আবার নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা আমাদের এম পাত্রে যে ঘনমাত্রা দেওয়া আছে সেটা হচ্ছে 0.2 মোল পার লিটার। স্বাভাবিকভাবে আমাদেরকে এখন গ্রাম দিয়ে গুণ করতে হবে, আণবিক ভর দিয়ে গ্রাম পার মোল দিয়ে যদি গুণ করি মোলের সাথে, সেক্ষেত্রে আমার শুধু গ্রাম থাকবে, তাহলে 0.2 × 63 গ্রাম পার লিটার। গ্রাম পার লিটারকে পরবর্তীতে 1000 মিলিলিটার, অর্থাৎ 1 গ্রাম সমান 1000 মিলিলিটার, এই সূত্রে নিয়ে আমাদেরকে গ্রামকে মিলিলিটারে কনভার্ট করে মিলিগ্রামে কনভার্ট করে নিতে হবে। পরবর্তীতে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিলিগ্রাম পার লিটার। মিলিগ্রাম পার লিটার মানেই হচ্ছে ppm। এবার আসো ঘয়ের প্রশ্নের উত্তরে যদি আমরা খেয়াল করি, ঘয়ের প্রশ্নটাই ছিল কে এবং এল পাত্রের যে দ্রবণটা রয়েছে, এই দুইটা দ্রবণকে যখন একসাথে বিক্রিয়া করানো হবে, পরবর্তীতে এদের মিশ্রণের পরের যেই প্রকৃতিটা থাকবে বা যেই দ্রবণটা অবশিষ্ট থাকবে, তার সাথে এম পাত্রের দ্রবণের প্রশমন বিক্রিয়া আদৌ সম্ভব কিনা। তাহলে আমাদের ধাপে ধাপে অঙ্কটা করতে হবে। প্রথমে বলা হয়েছে কে এবং এল পাত্র, তাহলে কে পাত্রে আসলে কি ছিল? কে পাত্রে ছিল 200 ml 0.2 মোলার দ্বিক্ষারকীয় একটি অম্ল ছিল। বাংলা কথাগুলো একটু খেয়াল করতে হবে। দ্বিক্ষারকীয় অম্ল পানি হচ্ছে 2টি H+ দিবে, তাহলে 2টি H+ যদি দেয়, আমার একটা H+ এর হিসাবের জন্য 1 মোলারের হিসাবের জন্য আমার যে কাজটা করতে হবে, এই 2 দিয়ে এই মোলারিটির 0.2কে আমি গুণ করে দিব, তাহলে আমি একটা H+ এর হিসাব পাবো। তাহলে 200 ml থাকলো, গুণ দেওয়ার ফলে হলেও আমাদের 0.4 ml 4 মোলার H+। পরবর্তীতে আগের নিয়ম অনুযায়ী 1 মোলারে কনভার্ট করার জন্য 200 ml 0.4 mlকে আমি 0.4 মোলারকে আমি ml এ কনভার্ট করে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে আমাদের 1 মোলার H+ আয়ন, তাহলে হচ্ছে 80 ml 1 মোলার H+ আয়ন পাচ্ছি কে পাত্র থেকে। এল পাত্র থেকে কি পাচ্ছি? এল পাত্রে রয়েছে 300 ml 0.3 মোলার H+। তাহলে খেয়াল করো, দুইটাই কিন্তু আমাদের এখন 300 ml 0.3 মোলার হাইড্রোক্সিল আয়ন রয়েছে আমাদের এল পাত্রে, অর্থাৎ এল পাত্রে রয়েছে আমাদের ক্ষার এবং কে পাত্রে রয়েছে অম্ল। তাহলে 300 ml 0.3 মোলার হাইড্রোক্সিল আয়ন যদি থাকে, সেক্ষেত্রে আমাকে 1 মোলার হাইড্রোক্সিল আয়নে কনভার্ট করতে হলে 300 এমন 0.3কে গুণ দিয়ে 90 ml 1 মোলার। তাহলে এখন যদি তুলনা করি, আমি পাচ্ছি কে পাত্রে 80 ml 1 মোলার H+ এবং এল পাত্রে পাচ্ছি 90 ml 1 মোলার হাইড্রোক্সিল মাইনাস আয়ন। আমরা জানি যে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন 1 মোল পরিমাণে বিক্রিয়া করে, তাহলে অবশ্যই 80 ml H+ এর সাথে 80 ml হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করবে, এবং সেক্ষেত্রে 90 থেকে আর 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন অবশিষ্ট থাকবে। তাহলে আমার কে এবং এল এই দুইটা দ্রবণকে, এই দুইটা পাত্র যখন একসাথে হবে, সেক্ষেত্রে দ্রবণের প্রকৃতিটা শেষ পর্যন্ত কিন্তু ক্ষারীয় থাকছে, অর্থাৎ 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন আমার অবশিষ্ট থাকছে। এখন আমার এম পাত্রের দ্রবণের সাথে এই 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়নের প্রশমন সম্ভব কিনা। তাহলে আমার এম পাত্রে কি আছে? এম পাত্রে আছে 50 ml 0.2 মোলার নাইট্রিক অ্যাসিড। 50 ml 0.2 মোলার নাইট্রিক অ্যাসিডকে যদি আমরা কনভার্ট করে নিই, তাহলে আমরা পাচ্ছি 10 ml 1 মোলার H+।
বিক্রিয়া অনুযায়ী আবার H+ এর সাথে হাইড্রোক্সিল আয়নের বিক্রিয়াটা যদি আমরা দেখি, এবং বিক্রিয়া অনুসারে দেখা যায় 1 মোল H+ এর সাথে সবসময় 1 মোল হাইড্রোক্সিল আয়ন বিক্রিয়া করে। তাহলে আমাদের পাত্রে আগে থেকেই K এবং L এর অবশিষ্ট ছিল 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন, আর আমরা M পাত্রে যেই হাইড্রোজেন আয়নটা পাচ্ছি সেটাও 10 ml 1 মোলার H+ আয়ন। তাহলে স্বাভাবিকভাবে এই দুটো সম্পূর্ণভাবে প্রশমন সম্ভব। অর্থাৎ আমরা উত্তরে কি লিখব, যে মিশ্রণে শেষ পর্যন্ত কোনো H+ অথবা OH আয়ন অবশিষ্ট থাকবে না, অর্থাৎ M পাত্রের দ্রবণ দিয়ে K+L পাত্রের মিশ্র দ্রবণের পূর্ণ প্রশমন সম্ভব। আমি আবার বলছি যে মিশ্রণে দেখা যাচ্ছে যেহেতু সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যাচ্ছে, আমার 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়নের সাথে 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন এবং 10 ml 1 মোলার H+ আয়ন সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মিশ্রণে কোনো H+ অথবা OH আয়ন অবশিষ্ট থাকবে না। অতএব দ্রবণের পাত্রের দ্রবণ অর্থাৎ M পাত্রের, আমাদের যে উদ্দীপকে যে M পাত্রটি ছিল, M পাত্রের দ্রবণের, আমরা একটু উদ্দীপকটাতেই উত্তরটা খেয়াল করি। দেখো প্রশ্ন ছিল M পাত্রের দ্রবণ দিয়ে K এবং L পাত্রের দ্রবণের মিশ্র দ্রবণের প্রশমন সম্ভব কিনা। তাহলে আমরা দেখলাম যে M পাত্রে আমরা পাচ্ছি 10 ml 1 মোলার H+ এবং K এবং L মিলিয়ে আমরা পাচ্ছি 10 ml 1 মোলার হাইড্রোক্সিল আয়ন। তাহলে দুইটা বিক্রিয়া করার ফলে সম্পূর্ণভাবে প্রশমিত হয়ে যাচ্ছে এবং মিশ্রণে কোনো H+ আয়ন এবং কোনো হাইড্রোক্সিল আয়ন থাকছে না, অর্থাৎ মিশ্রণে কোনো H+ এবং OH- আয়ন না থাকার কারণে M পাত্রের দ্রবণ দ্বারা K এবং L পাত্রের মিশ্র দ্রবণের প্রশমন সম্পূর্ণভাবে সম্ভব। এটাই হবে আমাদের উত্তর, কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে মানেই হচ্ছে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে, এবং শেষে তোমাকে সুন্দর করে এই কনক্লুশনটা না লিখলে কিন্তু তোমার উচ্চতর দক্ষতার যে অংশটা থাকে সেই অংশটার উত্তরটা কিন্তু হবে না। শুধুমাত্র গাণিতিক বিশ্লেষণ পর্যন্ত যদি লিখো সেক্ষেত্রে তুমি শুধুমাত্র 4/3 পাওয়ার যোগ্যতা রাখো, যদি সবগুলো অঙ্ক এবং প্রতিটা মান খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকে এবং সূত্রগুলোও যদি ঠিকভাবে করা থাকে। আর যদি এই মন্তব্যটা যদি তুমি উত্তরটা প্রশ্নের সাথে মিলিয়ে মন্তব্যটা না লিখতে পারো বা উত্তরটা যদি না লেখা হয়, সেক্ষেত্রে কিন্তু 4/4 পাওয়ার সম্ভাবনা থাকে না। যেহেতু অঙ্ক, তাহলে এখানে 4/4 পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য কোনো বড় প্রশ্ন হলে কিন্তু সেটা 4/4 এমনিতেই তোমাকে 1 নাম্বার কমিয়ে দিত। কিন্তু দেখা যায় যেহেতু এটা গাণিতিক সমস্যার কারণে এটাকে আমরা সম্পূর্ণ নাম্বার তুমি পেতেই পারো, কিন্তু মন্তব্যটা বা উত্তরটা যদি গুছিয়ে না লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি আর শেষের এই অংশটার জন্য উচ্চতর দক্ষতার জন্য নাম্বার পাবে না। তাহলে আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।